বড় বড় স্টার নিয়ে ওই যে শাহরুখ খান, সালমান খান, অমিতাভ বচ্চন এদেরকে নিয়ে কাউয়াও যদি ছবি বানায়, ওই কাউয়ার ছবিও সুপার হিট হয়। কাক, ব্ল্যাক কাকও যদি ছবি বানায়, সেই ছবিও হিট হয়ে দেখা। যদি দম থাকে, আমার মতো রওশন বুবলি নিয়ে একটা ছবি এইভাবে চালা দেখাও। একটা মানুষ কতটা নিচে নামতে পারে, কতটা নির্লজ্জ হতে পারে, এর প্রাইম এক্সাম্পল হচ্ছে এই ব্যক্তি। আশা করছি এই ব্যক্তিকে আপনাদের মাঝে আর পরিচয় করিয়ে দেওয়ার কোনো দরকার নেই, বিকজ আপনারা সবাই এনাকে চেনেন। ইনি বিভিন্ন সময় ক্যামেরার সামনে বিভিন্ন রকমের উদ্ভট কথাবার্তা বলে বেশ পরিচিতি পেয়েছেন। তিনি বাংলা সিনেমার একজন প্রডিউসার টার্নড ডিরেক্টর, তবে তিনি তার সিনেমার জন্য একেবারেই আলোচিত না। তিনি আলোচিত হচ্ছে তার উদ্ভট কথাবার্তা এবং আচার আচরণের জন্য। উনি যবে থেকে সিনেমা নির্মাণ করা শুরু করেছেন, তবে থেকে ক্যামেরার সামনে এসে উনি যাকে যা নয় তাই বলে বিভিন্নভাবে ছোট করার চেষ্টা করেছেন। প্রত্যেকটা দিন ক্যামেরার সামনে এসে উনি সাংবাদিকদের কিছু না কিছু বলবেনই। এমন একটা দিন সম্ভবত যায় না যেই দিনটা উনি ক্যামেরার সামনে এসে কিছু না কিছু না বলেন। এখন এমন একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে যে সোশ্যাল মিডিয়াতে ঢুকলে ওনার ভিডিও না দেখে কোনোভাবেই নিস্তার নেই, দেখতেই হবে। বিকজ আমি একজন সিনেমা লাভার, আমার লিস্টে যারা রয়েছে তারাও সবাই সিনেমা লাভার। কোনো না কোনোভাবে ওই সমস্ত পোস্টে তাদের এঙ্গেজমেন্ট অনেক বেশি, এই জন্য আমার নিউজ ফিডে এই সমস্ত ভিডিও চলে আসে। যত ইগনোর করার চেষ্টা করি না কেন, ওনার এই সমস্ত কথাবার্তা শুনতেই হবে। এবং যদি কোনোভাবে মিস করে যাই, তাহলে অসংখ্য মানুষ এই সমস্ত ভিডিও আমাকে ইনবক্সে পাঠিয়ে ভাই দেখেন কি বলেছে, ভাই এটা নিয়ে কথা বলেন, এই সব করে করে প্রত্যেকটা ভিডিও আমার হজম করতেই হবে, আমার দেখতেই হবে। তো এরপর আমি সবকিছু ইগনোর করেই যাই। বাট আজকে একটা ভিডিও আমি দেখলাম যে উনি রায়হান রাফিকে বলছে যে ক্ষমতা থাকলে নতুনদেরকে নিয়ে সিনেমা বানাও, সালমান খান, শাহরুখ খান কিংবা অমিতাভ বচ্চন না, নতুনদেরকে নিয়ে সিনেমা বানিয়ে সেই সিনেমাটা হিট করিয়ে দেখাও। তবে তার থেকেও আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে যে তিনি রায়হান রাফিকে বলছে কাক, কাউয়া, কালা কাউয়া। কেন ইম্যাজিন যে একটা ফিল্ম ইন্ডাস্ট্রির লোক ক্যামেরার সামনে এসে ওপেনলি আর একজন কলিগকে কালা কাগুয়া বলছে, তার গায়ের রং কালো বলে। এবং সেই একই ভিডিওর মধ্যে তিনি এটাও বলছে যে রায়হান রাফি আমার ছোট ভাই, সে আমাকে অনেক সম্মান করে, আমিও রায়হান রাফিকে অনেক ভালোবাসি ছোট ভাই হিসেবে। এই কথা শুনে আমি জাস্ট স্পিচলেস হয়ে গেছি। আমি জানি না যে আমার কি বলা উচিত, কিভাবে রিয়াক্ট করা উচিত। দুনিয়ার কোন বড় ভাই নিজের ছোট ভাইয়ের সফলতা সহ্য করতে না পেরে হিংসায় জ্বলে যায়? দুনিয়ার কোন বড় ভাই ছোট ভাইয়ের সাকসেস দেখে সেই জিনিসটাতে খুশি না হয়ে তার জন্য চিয়ার না করে উল্টো বিভিন্নভাবে তার গায়ের রং নিয়ে পর্যন্ত তাকে ছোট করে কাউয়া পর্যন্ত বলে? আমি জাস্ট আশ্চর্য হয়ে এই সমস্ত কথাবার্তা শুনছিলাম। একটা মানুষ অকপটে সাংবাদিকদের সামনে এই সমস্ত কথাবার্তা বলে যাচ্ছিল। এখানে বড় ভাই কিংবা ছোট ভাইয়ের কথা বাদ দিলাম, বাংলা ইন্ডাস্ট্রির এই মুহূর্তে যে অবস্থা, এই মুহূর্তে কোনো দর্শক হলে যাচ্ছে না, কোনো সিনেমা চলছে না, আমরা বহির্বিশ্বের সাথে কোনোভাবেই পাল্লা দিতে পারছি না সিনেমা দিয়ে। সেই সময় একটা ছেলে এই মরে যাওয়া ইন্ডাস্ট্রিতে আসার আলো দেখাচ্ছে, সিনেমাটা এত বেশি প্রশংসিত হচ্ছে, এত মানুষ সিনেমা হলে গিয়ে সিনেমাটাকে দেখছে, কলিগ হিসেবেও তো মানুষ চিয়ার করে তার জন্য, তাকে কনগ্রাচুলেট করে বলে যে না তুমি ঠিক পথেই আছো, এইভাবেই সিনেমাটা বানাও, আমাদের বাংলা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাও। বাট এই সমস্ত কথা না বলে কিভাবে টেনে হিচড়ে তাকে নিচে নামানো যায়, তার কাজ নিয়ে যখন কোনো প্রবলেম ক্রিয়েট করা যাচ্ছে না, যখন এত বেশি মানুষ তার কাজ দেখছে, তখন তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স নিয়ে, তাকে দেখতে কেমন, তার গায়ের রং কেমন, সে উঁচু না লম্বা না খাটো, এই সমস্ত জিনিস টেনে হিচড়ে একটা মানুষকে এইভাবে অপমান করা, এটা কোনো ভদ্রলোকের কাজ হতে পারে? ইনফ্যাক্ট এটা কোনো লোকেরই কি কাজ হতে পারে? মানুষ হিসেবে আমরা কি এতটাই নিচে নেমে গেছি যে একটা লোকের কাজ দিয়ে যখন তাকে সমালোচনা করতে না পারি, তখন তাকে দেখতে কেমন লাগে, তার গায়ের রং কি, এই সব ব্যাপার টেনে এনে তাকে ছোট করা? বাংলাদেশ বলেই সম্ভবত এটা সম্ভব, বিকজ সারা বিশ্বে বাঙালি খুবই ভদ্র, নম্র, জেন্টেলম্যান হিসেবে পরিচিত। তো এই জন্যই হয়তো বা সম্ভবত এখানে দিনের আলোয় অকপটে একজনকে যা খুশি বলে দেওয়া যায়। বিকজ যদি বহির্বিশ্বে এরকমের কোনো কিছু ঘটতো, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যদি এরকম কোনো কিছু ঘটতো, তাহলে এই সমস্ত মন্তব্য করার কারণে সাথে সাথে সে জাস্ট ক্যান্সেল হয়ে যেত, সবাই এই ব্যাপার নিয়ে আওয়াজ তুলতো। এই ধরনের রেসিজম তারা কোনোভাবেই টলারেট করে না। একজন মানুষের গায়ের রং নিয়ে কথা বলা কোনোদিনও তারা এই জিনিসটা টলারেট করতো না, জাস্ট ক্যান্সেল করে দিত। বাট যেহেতু বাংলাদেশ, এখানে তো এগুলো হবেই। এখানে তো মানুষকে কেউ ভালো কাজ করতে গেলে কোনো না কোনোভাবে তাকে টেনে হিচড়ে ছোট করা, তাকে বিভিন্নভাবে নিচে যতটা নামানো যায় সেই চেষ্টাটা করা, এটা বাঙালির আসলে রক্তে। এটা আমাকেও ফেস করতে হয়। সবসময় চ্যানেলটা খুলে সত্যি কথা মানুষকে বলে এসেছি, সাদাকে সাদা কালাকে কালো বলে এসেছি, তার মাঝেও দিন শেষে আমাকে গালাগালেই শুনতে হয়। তো এটা একেবারেই নতুন কিছু না। বাট অবাক করার বিষয় হলো, সে যখন এই সমস্ত কথাগুলো বলছিল, সাংবাদিকরা জাস্ট চুপচাপ জিনিসগুলো শুনছিল, হজম করছিল। একটা লোকও তার একটা কথারও জবাব দেয়নি। প্রথম কথা হচ্ছে, তিনি বলেছে যে পারলে নতুনদেরকে নিয়ে সিনেমা বানাও। অমিতাভ বচ্চন, শাহরুখ খান, এদের নিয়ে সিনেমা বানাতে সবাই পারে এবং সেই সিনেমা হিটও হবে, রাইট? মানে উনি শাকিব খানের নামটা নেয়নি, ইনিয়ে বিনিয়ে বলেছে, যেহেতু শাকিব খানের সাথে ওনার একটা সমস্যা আছে, শাকিব খানের নাম নিতে এই জন্য ওনার একটা লজ্জা লাগে। এনিওয়ে, এই কথাগুলো সে যখন বলছিল, একটা সাংবাদিক এই জিনিসটা বলতে পারলো না যে রায়হান রাফি সে পরিচিতি পেয়েছি নতুনদের নিয়ে কাজ করে। পোড়ামন 2 এই সিনেমার নায়ক ছিল সিয়াম কি তখন কোনো স্টার ছিল? সিয়াম তো নতুনই ছিল, সেই সিনেমা কি হিট হয়নি? আচ্ছা, এরপরে পরাণ সিনেমা সে বানিয়েছিল শরীফুল রাজকে নিয়ে। শরীফুল রাজকে তখন পরিচিত কেউ ছিল?
সেও তো নতুন ছিল, এমনকি এই পরাণ সিনেমার মাধ্যমে কিন্তু শরীফুল রাজকে মানুষ নোটিস করতে শুরু করে। এই সিনেমার মাধ্যমে কিন্তু সে ভালো রকমের একটা জনপ্রিয়তা পায়। এরপরে সে তার সর্বশেষ সিনেমা বানিয়েছিল সুরঙ্গ, আফরান নিশোকে নিয়ে। সেই সিনেমাও কিন্তু হিট হয়েছে। নাও আফরান নিশো কিন্তু একেবারেই সিনেমা জগতে, মিডিয়া জগতে নতুন কেউ না। তার একটা বিশাল ফ্যান ফলোয়িং রয়েছে, বাট স্টিল সে কিন্তু নাটকের জন্য বিখ্যাত। সিনেমা সে করেনি, এটাই ছিল তার প্রথম সিনেমা। নাও তার একটা বিশাল ফ্যান ফলোয়িং থাকলেও এই ফ্যান ফলোয়িংটা কিন্তু ইউটিউবে তার নাটক দেখা অডিয়েন্স। তো সেই ঘরে বসে মোবাইলে ইউটিউবে নাটক দেখা অডিয়েন্সটাকে সিনেমা হলে নিয়ে আসা, এটাও কিন্তু বিশাল একটা ডিফিকাল্ট টাস্ক। তো সেই জিনিসটাও কিন্তু সে করে দেখিয়েছে। এরপরও তাকে কিভাবে বলে একটা মানুষ যে নতুনদেরকে নিয়ে সিনেমা বানাও। আজকে সে শাকিব খানকে নিয়ে সিনেমা বানাচ্ছে, বাট কেরিয়ারের প্রথম সিনেমায় তো সে শাকিব খানকে নিয়ে বানায়নি। নতুনদেরকে নিয়ে কাজ করে করে অবশেষে আজকে সে শাকিব খানকে নিয়ে সিনেমাটা বানিয়েছে। ইন্ডাস্ট্রিতে অনেক ডিরেক্টরই আছে যারা শাকিব খানকে ছাড়া অন্য কারোর সাথে কাজ করে সফলতা পায়নি। শুধুমাত্র শাকিব খানের কাঁধে ভর করেই তারা সামনের দিকে এগিয়ে যেতে চায়। বাট রায়হান রাফি ইজ নট ওয়ান অফ দেম। এই জিনিসটা সবাই জানে। স্টিল অকপটে এই মানুষটা এই কথাগুলো বলে যাচ্ছিল। এমনকি এই মানুষটা তার গত সিনেমা ডেড বডি, এই সিনেমাটা ওয়াশ আউট হয়ে যাওয়ার পরে বিভিন্নভাবে হল মালিক কর্তৃপক্ষকে সে দোষারোপ করেছে। এই সিনেমাতে যারা অভিনয় করেছে তাদেরকে দোষারোপ করেছে। কি বলো তখন? শ্যামল মাওলার কারণে সিনেমা চলেনি, নাটকের লোকজন নিয়ে আমি সিনেমা বানিয়েছি, এই জিনিসটা আমার জন্য একটা ভুল ছিল, এই জন্য মানুষ দেখতে আসেনি। তো রায়হান রাফি তো সেটাও করে দেখিয়েছে। আফরান নিশো একজন নাটকের লোক, তাকে দিয়ে প্রথম সিনেমা বানিয়ে সেই সিনেমাও সে হিট করে দেখিয়েছে। এরপরে এই লোকটার আর কি প্রমাণ করা বাকি আছে, আর কিভাবে প্রমাণ করতে হবে? আর এই যিনি মহান ডিরেক্টর বাংলার রাজামৌলি, তার সিনেমা যখন ফেল করে এর সমস্ত সব দোষ তার সিনেমা যারা অভিনয় করেছে তাদের উপরে যায়। এর আগের সিনেমা ছিল শ্যামল মাওলার দোষ, সে নাটকের লোক, এই জন্য সেই সিনেমা ফেল করেছে। এবারে এই যে রিভেঞ্জ সিনেমাটা ওয়াশ আউট হয়ে গেল 3 দিনের মাথায়, এই সিনেমার ক্ষেত্রেও দোষ হচ্ছে সম্পূর্ণ নায়ক এবং নায়িকা রোশান এবং বুবলির। তারা একেবারে এই সিনেমার প্রচারণা করেনি, এই জন্য সিনেমাটা চলেনি। তো নিজের সিনেমা একের পর এক ডিজাস্টার হচ্ছে, 3 দিনের মাথায় হল থেকে নেমে যাচ্ছে, সেটা নিয়ে তার কোনো ভ্রুক্ষেপ নেই। এখানে তিনি সিনেমার যারা কলাকুশলী তাদেরকে দোষারোপ করছেন, এখানে তিনি হল মালিকদের দোষারোপ করছেন, বাট নিজের দোষটা তিনি দেখছেন না। এই সময় উল্টো যেই ছেলের সিনেমাটা হলে সারা বাংলাদেশের দর্শক নিয়ে যাচ্ছে, সারা বাংলাদেশের হল মালিকদেরকে আশার আলো দেখাচ্ছে, তাকে বিভিন্নভাবে টেনে হিচড়ে নিচে নামানোর চেষ্টায় ব্যস্ত আছেন। এই হচ্ছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি, এই হচ্ছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির আসল চেহারা। আর এনাকে কিছু বলতে গেলেই বা যখনই তার সিনেমাকে খারাপ বলা হয় তখনই বলবে পেড দালাল, তাদেরকে টাকা দিয়ে কিনে নেওয়া হয়েছে। যখন তার সিনেমার ভালো রিভিউ দেয় তখন সবকিছু ঠিক আছে, বাট খারাপ বললে তখনই খারাপ। ওনার প্রথম সিনেমা যখন রিলিজ করেছিল কিল হিম, সেই সিনেমা ক্ল্যাশ করেছিল শাকিব খানের সিনেমা লিডার আমি বাংলাদেশের সাথে। তখন কিন্তু আমি লিডার আমি বাংলাদেশকে অলমোস্ট একটা রোস্টেড রিভিউ দিয়েছিলাম, অন্যদিকে কিল হিমকে কিন্তু মোটামুটি একটা পজিটিভ রিভিউ দিয়েছিলাম, বিকজ লিডার আমি বাংলাদেশের থেকে কিল হিম ফার বেটার সিনেমা হয়েছিল, এটা সত্যি। তখন যখন সেই জিনিসটাকে ভালো বলেছিলাম তখন সবকিছু ঠিক ছিল, বাট যেহেতু আজকে তার সিনেমা ভালো হচ্ছে না, এখন এই জিনিসটাকে খারাপ বললে তখন তারা পেইড দালাল, তখন তাদের কথার কোনোভাবেই ভালো লাগে না। অবশ্য এই দোষ শুধুমাত্র ওনাকে দিয়ে লাভ নেই। এই যে একটা সিকনেস, এই সিকনেসে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির প্রায় সবাই আক্রান্ত। যখন যাকে ভালো বলবেন তখন তার কাছে আপনি অনেক অনেক বেশি ভালো, খুব ভালো, বাট যখনই কোনোভাবে কোনো একটু সমালোচনা করবেন তখন তার কাছে আপনি আর ভালো থাকবেন না। ফিল্ম ইন্ডাস্ট্রিতে যত লোক আছে, যত লোক, সে যে কেউ হোক, কেউ একদমই সমালোচনা নিতে পারে না। যতক্ষণ পর্যন্ত আপনি তার ভালো বলবেন ততক্ষণ পর্যন্ত তার কাছে আপনি অনেক অনেক বেশি ভালো। কোনো একটা ব্যাপার নিয়ে সমালোচনা করলে এই জিনিসটা সহ্য করার মতো ক্ষমতা এদের কারোরই নেই। ভালো বললেই তুমি খুব ভালো রিভিউ করো, আর খারাপ বলে তখন তুমি পেইড দালাল হয়ে যাও, অথবা তোমার কোনো ক্রেডিবিলিটি নেই। সো দিস ইজ দ্য রিয়ালিটি। ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবাই নিজের নিজের স্বার্থ খোঁজে, এখানে কেউ কারো বন্ধু না, কারো মধ্যে কোনো রিয়াল ইমোশন নেই। এই জন্যই বলি এদেরকে একেবারেই ফলো করার কোনো দরকার নেই। একজন একটা সিনেমা বানাচ্ছে, সেই সিনেমা কেমন হচ্ছে, ভালো নাকি মন্দ, সেটা নিয়ে আপনি আলাপ আলোচনা করতেই পারেন, সেটা নিয়ে ডিসকাশন করুন, বাট পার্সোনাল লাইফে তারা কে কি বলছে, কে কি করছে, এই সমস্ত ব্যাপারের দিকে নজর দেওয়ার, এই সমস্ত ব্যাপারের দিকে চিন্তা ভাবনা করে ডেলি এগুলো দেখে মিলিয়ন ভিউ জেনারেট করে এদেরকে এই সমস্ত কথা বলতে আরও বেশি উৎসাহিত করার একেবারে কোনো মানে হয় না। আপনারা যখন থেকে এই সমস্ত লোকদেরকে অ্যাটেনশন দেওয়া কমিয়ে দেবেন, যে কোনো ডিরেক্টর, প্রডিউসার যেই হোক, ফিল্ম ইন্ডাস্ট্রির যে সমস্ত লোকজন আছে, এরা পার্সোনাল লাইফে কে কি বললো, কে কি করলো, এই সমস্ত দেখার একেবারেই কোনো দরকার নেই। এদের কাজ নিয়ে কথা বলুন, এদের সিনেমা নিয়ে কথা বলুন, ভালো লাগলে ভালো বলুন, আরও 5 জনকে বলুন সিনেমাটা দেখতে, যদি খারাপ লাগে তাহলে সেই জিনিসটাকে খারাপ বলুন, বাট এই সমস্ত কাদা ছড়াছড়ির একটা পার্ট হওয়ার কোনো মানে হয় না। দিস ইজ জাস্ট এ ওয়েস্ট অফ টাইম। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের চ্যানেলে প্রথমবারের মতো হয়ে থাকেন প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টাটা।